আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন অবস্থান করছি ফেনীর বন্ধু এলাকায়। এখানে বন্যা পরিস্থিতির মধ্যে আছি। সবার আগে চলুন দেখে আসি এখানকার বর্তমান বন্যা পরিস্থিতি কেমন। ভিডিওর মাঝখানে একটু ইন্টারাপ্ট করতেছি। এইখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন ট্রাক্টরের উপরে বসে আছি। মানে আমাদের যে ত্রাণটা ছিল, এই ত্রাণটা কিন্তু আমরা একটা কাভার্ড ভ্যানে নিয়ে আসছিলাম, কিন্তু কাভার্ড ভ্যানে নিয়ে কিন্তু আমরা আমাদের যে ডেস্টিনেশন, ওই ডেস্টিনেশন পর্যন্ত যেতে পারি নাই। আমরা ফেনীতে প্রায় 1.5 দিনের মতন ছিলাম। দেন একটা ট্রাক্টর ম্যানেজ করছি, কারণ আমাদের যে ডেস্টিনেশন ছিল ওই ডেস্টিনেশনে যেতে হলে আপনাকে ট্রাক্টর ছাড়া আসলে কোনো বিকল্প নাই। মানে পজিশনটা এমন, আপনি নৌকা নিয়েও যেতে পারবেন না, আবার আপনি গাড়িতেও যেতে পারবেন না। হ্যাঁ, যার ফলে আমাদেরকে অনেক কষ্টে একটা ট্রাক্টর ম্যানেজ করতে হয়েছে। ইফতেখার ভাই, এদিক তাকান ভাই, দেখি আপনারা দেখি। এই যে বন্যা কবলিত লোক কিন্তু আপনি, ঠিক আছে, খালি ফেনি ফেনি করেন। হ্যাঁ, এখানে পানির লেভেল এই যে দাগ দেখা যাচ্ছে, এই দাগের উপরে এই যে ভিজা, এই ভিজা পর্যন্ত উঠছিল। মানে আমার মাথার থেকে আরো 2 ফিট উপরে, বুঝছেন ভাইয়া? দেখছেন পানি, ওই যে ওয়াল ভিজা দেখছেন? হ্যাঁ, মানে আমার থেকে আরো 2 ফিট উপরে উঠছে। হ্যাঁ, মানে একতলা পুরাপুরি ডুবন্ত। বন্যা কবলিত এলাকায় এসে আমরা রিলিফ দিতে আসছি, কিন্তু রিলিফ দেওয়ার সাথে সাথে আবার রিলিফ নিয়েও যাচ্ছি কিছু। এখন যাইতে হবে, যাওয়ার জন্য এই যে হাতে পানির বোতল আছে, রাস্তায় যদি পানি খাওয়া লাগে সেজন্য আর কি নিয়ে নিলাম। মোটরসাইকেলটা দেখান। আর ইফতেখার ভাইয়ের মোটরসাইকেল, এটাকে স্পেশাল এডিশনে কালার করে দিয়েছে বন্যা। এই যে একদম স্পেশাল এডিশনে কালার করে দিছে। পানির নিচে ছিল 4-5 দিন। এটা পানির নিচে 4-5 দিন ছিল। একবার ওয়াশ করার পরেও তার আগের চেহারায় আসতে পারে নাই। যাই হোক, এখন আমরা আর একটা ঘরে ঢুকতেছি। একটা দুয়ার পর্যন্ত এখনো পানি আছে। এর কি অবস্থা? এগুলো তো সব নষ্ট হয়ে গেছে, তাই না? এগুলো তো সব গেছে গা। কি লাগবো দিবু? তুমি বাড়ি দেখালে কি লাগবো? আমি ব্যবস্থা করি। এগুলো তো সব নষ্ট, একদম ড্যামেজ। মহিলা ফ্যানে পর্যন্ত ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, তাই একটু বেশি তাই তবে দাম তোমার হচ্ছে একটু শুধু ঘড়ি পর্যন্ত মনে হয় টাচ করতে পারে নাই। হ্যাঁ, এগুলো পড়ে গেছে। হ্যাঁ, ভাসতে ভাসতে পরে ইয়ে হয়ে গেছে, ভাসতে ভাসতে পরে পড়ে গেছে। আলমারি হলে হবে দলিল গুলো কেন চাই না মলিল এইগুলা কিন্তু নাড়ায়েন না, বুঝছেন? দলিল টলিল এখন শুকাইতে দেন কাগজগুলা, তারপরে এগুলো ইয়ে করবেন। এখন নাড়াইতে গেলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। এই বাড়ির একটা চিত্র দেখলাম, ঠিক আছে, এরকম চিত্র কিন্তু অসংখ্য, প্রত্যেকটা বাড়িতে। মানে হ্যাঁ, এরকম চিত্র প্রত্যেকটা বাড়িতে। যেমন এইখানে দেখা যাচ্ছে 1টা 2টা, এই 3টা, এইখানে 4টা 5টা, মানে এই জাস্ট অল্প একটু জায়গার মধ্যেই প্রায় 8 থেকে 9টা বাড়ি, ঠিক আছে, মাথার উপরে। হ্যাঁ, তো এই হ্যাঁ, এই যে পানি এই পর্যন্ত, মানে আমার থেকেও আরো 1 ফুট উপরে। এই বন্যার অবস্থা, তাহলে বোঝেন। পুকুর কিন্তু মনে হচ্ছে যে সব সমান। হ্যাঁ, ওই যে দূরে যে নেট দেখা যাচ্ছে, নেটের ওই পাশে কিন্তু পুকুর, আর এখন ঘাট আছে। পুকুর, হ্যাঁ, পুকুর আর এখন কোনটা পুকুর না, এটার মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ নাই। এখানে আর একটা বিষয় অ্যাড করি, এই জন্য আসলে ভুলে গেছিলাম। সেই বিষয়টা আসলে সারাদিন ধরেই চিন্তা করছি, শেষকালে যদি ভিডিওতে না বলি তাহলে আসলে বিষয়টা অনেক বড় একটা মিস মনে হবে। যাক, এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যেখানে ত্রাণ দিয়ে গেলাম, এটা কিন্তু আমরা নিজস্ব উদ্যোগে দিয়ে গেলাম, এবং আমাদের এখানে প্রায় 50 থেকে 60টা ফ্যামিলি, এটা আমাদের কলিগ ইফতেখার ভাইয়ের আত্মীয়, ওনাদেরকে দিয়ে গেলাম। এখন ওনার বাড়িতে এসে আমি যে পরিস্থিতিটা দেখলাম,
এখানে ওনার বাড়িতে ম্যাক্সিমামই মহিলা মানুষ এবং ওনার বাড়িতেই প্রায় 8 থেকে 10টা ফ্যামিলি হচ্ছে অবস্থান নিচ্ছে, যেহেতু বাড়িটা দোতলা ছিল। এখন এই মহিলাগুলা কিন্তু ত্রাণ সংগ্রহ করার মতন পরিস্থিতি নাই, কারণ এখান থেকে কিছুক্ষণ আগে আমি হচ্ছে দেখলাম যে আপনার এখানে একটা স্কুল আছে, এই স্কুলের ছাদের উপরে হচ্ছে আপনার সেনাবাহিনী ত্রাণ দিয়ে যাচ্ছে। এখন সেনাবাহিনী যে ত্রাণটা দিয়ে যাচ্ছে এটা দেখা যাচ্ছে যে যারা ইয়ং ছেলেপেলে আছে তারা এটা সংগ্রহ করতে পারছে। এখন যে মুরব্বী মানুষগুলা, যেমন হচ্ছে ইফতেখার ভাইয়ের মার কথায় যদি বলি, তার মা কিন্তু এখানে একা এবং তার যারা ভাই এবং মানে তার ছেলেপেলে সবাই কিন্তু ঢাকার থাকে বা অন্য জায়গায় থাকে, যার ফলে এখন কি হচ্ছে ঢাকার থেকে এসে আমাদেরকে রেস্কিউ করতে হচ্ছে বা তাদেরকে কোনো ধরনের হেল্প করা লাগতেছে। এখন আদারওয়াইজ সেনাবাহিনী যেভাবে হেল্প করতেছে আসলে এটা প্রান্তিক যারা ক্ষতিগ্রস্ত মানুষ এরা অ্যাকচুয়ালি পাচ্ছে না। তা আমি সেনাবাহিনীকে বলবো তারা অনেক পরিশ্রম করতেছে, তারা সবসময়ই দেশের মানুষের জন্য আছে এবং চেষ্টা করবে যে তারা যেন অ্যাকচুয়াল ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে ত্রাণ দিতে পারে। বন্যা পরিস্থিতির কিছু চিত্র বা ভিডিও আপনারা দেখলেন। তা এই ভিডিও চিত্র থেকে কিছু ইনফরমেশন আসলে আমি দিতে চাই যারা আপনারা বন্যার্তদেরকে হেল্প করতে যাচ্ছেন। প্রথম কথা হচ্ছে আপনারা লোকেশনটা ফিক্সড করেন যে আপনি কোন এলাকায় দিবেন, কারণ আমি গত 2 দিন যাবৎ যখন ফেনীতে ছিলাম তখন যে বিষয়টা লক্ষ্য করলাম যে ম্যাক্সিমাম ত্রাণের ট্রাক এক জায়গায় এসে সব ত্রাণ দিয়ে যাচ্ছে, যার ফলে কী হচ্ছে একই লোক প্রচুর পরিমাণে ত্রাণ নিয়ে যাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে যে ছোটো গাড়ি আনতেছে বা অনেকে নৌকা অ্যাভেল করতে পারতেছে না, যার ফলে কি হচ্ছে তারা মানে হচ্ছে যে এলাকায় অ্যাকচুয়াল ক্রাইসিসটা চলতেছে বা যে এলাকায় প্রয়োজন, যারা নিডি লোকজন তাদের কাছে ত্রাণ যাচ্ছে না, যার ফলে কি হচ্ছে ওই লোকজনগুলা ওই পর্যন্তই, তারা যে পর্যন্ত যেতে পারতেছে ওই পর্যন্তই দিয়ে তারা রিটার্ন করতেছে, যার ফলে কী হচ্ছে একটা জায়গার মধ্যেই সবাই ত্রাণ পাচ্ছে। এই জন্য আপনারা আগে টার্গেট করেন যে আমি কোন এলাকায় ত্রাণ দিব এবং ত্রাণ দেওয়ার জন্য ওই এলাকায় কি অবস্থা রয়েছে সেটা সম্বন্ধে আগে আইডিয়া নেন। আপনি কিভাবে যেতে পারবেন, আপনি নৌকায় যেতে পারবেন নাকি আপনার বড় গাড়ি লাগবে নাকি আপনার নৌকা লাগবে, সেই ব্যবস্থাগুলো করেন। সেই ব্যবস্থাগুলো করার পরে দেন হচ্ছে আপনি ত্রাণের যে গাড়িটা আছে সেটা নিয়ে একটা প্ল্যান অনুযায়ী যান, তা না হলে কিন্তু আপনার একটা বিপদের মধ্যে পড়বেন এবং একটা হ্যাসেলের মধ্যে পড়বেন এবং আপনি আপনার ত্রাণটা জায়গা মতন দিতে পারবেন না। বন্যায় মানুষের আসলে অনেক কষ্ট হয়, এটা আসলে যারা আসে এখানে আর যারা থাকে এরা সবাই জানে, কিন্তু বন্যার পরে আসলে বিষয়টা আরও বেশি ক্ষতিকর। প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু বিশাল ক্ষতি হয়ে গেছে ভাই, তাই না? এটা অবশ্যই শুধু ক্ষতি যায়। আমরা সবাই এখানের মানুষের জন্য দোয়া করব ইনশাল্লাহ। সবাই ফেনী এবং নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী কুমিল্লার সকল মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।